হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব মাল্টি মেশিন স্ট্যাবিলিটি স্টাডিজ। তো এর আগের যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা ছিল সেটা ছিল টিম্যাক্স সাইন ডেল্টা। তো সেটা ছিল টু বাস সিস্টেমের জন্য, অথবা একটা বাস এবং একটা ইনফিনিট বাসের জন্য। তো এটা হচ্ছে মাল্টি মেশিন, অর্থাৎ এখানে দুইয়ের অধিক মেশিন আছে। সেই ক্ষেত্রে আমরা স্টাডিটা আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ বা সুইং ইকুয়েশন কেমনে লিখবো। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। তো এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচের কয়েকটা অ্যাজাম্পশন আছে। তো অ্যাজাম্পশন গুলো বয়ে দেওয়া আছে এভাবে। তো ফার্স্টের যে অ্যাজাম্পশনটা, সেটা আমরা এতদিন ইউজ করে এসেছি আসলে, সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। প্রত্যেকটা মেশিনের মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা কনস্ট্যান্ট থাকে ডিউরিং দ্য এন্টার পিরিয়ড অফ সুইং কার্ভ কম্পিটিশন। অর্থাৎ আমরা টোটাল প্রিপল পোস্টপল সব সময় মেকানিক্যাল পাওয়ারটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা মেশিনকে রিপ্রেজেন্ট করা যাবে কনস্ট্যান্ট ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স উইথ কনস্ট্যান্ট ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ। প্রত্যেকটা মেশিনের ভোল্টেজটা, ইন্টারনাল যে ভোল্টেজ আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। প্রিফল বা পোস্টফল কোনো কন্ডিশনেই ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না। 4 নাম্বার হচ্ছে যে আমার ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ অফ মেশিন এর ফেজ অ্যাঙ্গেল যেটা হবে সেটা আসলে রোটর অ্যাঙ্গেল ডেল্টার সাথে কোইন্সিডেন্ট করবে। তার রোটর অ্যাঙ্গেল, মেকানিক্যাল রোটর অ্যাঙ্গেল যা হবে ডেল্টা, সেটাই হবে আমার ফেজ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ ই প্রাইম ছিল সেইগুলোর অ্যাঙ্গেল। 5 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা লোডকে আমার শান্ট ইম্পিডেন্স হিসেবে তুলনা করতে হবে। প্রত্যেকটা লোডের আমরা শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করবো এবং সেটা গ্রাউন্ড পর্যন্ত বসাই দেবো। তো এই শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশনে আমার যে কন্ডিশন, মানে যে ডাটাগুলো দিয়ে শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করবো সেটা হবে ফ্রি ফল ডাটা। তো ফ্রি ফল ডাটা দিয়ে শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করে সেটা গ্রাউন্ড পর্যন্ত বসাই দিতে হবে। আচ্ছা, তো এই 5টা অ্যাজাম্পশনের মেইনলি 1 নম্বর আর 3, 4, 5 এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ এগুলো আমরা ম্যাথে ইউজ করতে পারছি। তো এইখানে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনের এর আগের যে টু বাস নেটওয়ার্ক ছিল সেটার আমরা ডেরিভেশন একটা পর্যায়ে দেখছিলাম এই ইকুয়েশন। তো এই ইকুয়েশনটার ডেরিভেশন আমরা যেভাবে করছিলাম সেটাই আসলে আমরা মাল্টিমেশন স্টেবিলিটি স্টাডিজ ইউজ করবো। এটা এই ইকুয়েশনটা আসছিল যেখান থেকে, সেইখান থেকে, অর্থাৎ ইকুয়েশনটা আসছিল এভাবে রিয়াল পার্ট অফ পি অন প্লাস জে কি ওয়ান, আর এখানে পি অন প্লাস জে কি ওয়ান এটা হচ্ছে এস ওয়ান। সেটা আসছিল এরকম পি অন সামেশন অফ ওয়াই ওয়ান এন স্টার ভি এন স্টার। এই জায়গা থেকে আমরা মেইনলি ইকুয়েশনটা ডিরাইভ করে নিই। তো এই মাল্টিমেশিন স্টেবিলিটির ম্যাথ গুলো করতে হলে আমার স্টেপ গুলা কেমন হবে। তো আমরা দেখলাম এই ইকুয়েশনে আসলে মেইনলি অজানা জিনিস কোনগুলো। অজানা জিনিস হচ্ছে ফার্স্টে দেখতেছি আমরা ই ওয়ান প্রাইম ই টু প্রাইম, অর্থাৎ প্রত্যেকটা মেশিনের ইন্টারনাল ভোল্টেজ। তো ফার্স্ট স্টেপে আমরা প্রত্যেকটা মেশিনের ইন্টারনাল ভোল্টেজ বের করে নেব। সেকেন্ড স্টেপে যেহেতু লোড গুলাকে আমরা 5 নাম্বার অ্যাজাম্পশনে বলছি, লোড গুলাকে আমরা শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে হবে। তো সেই লোড গুলো শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে পারি আমরা এই ফর্মুলাটা দিয়ে। এরা বলছে ওয়াইএল, অর্থাৎ শান্ট ইম্পিডেন্স হবে পি লোড মাইনাস জে কিউএল ডিভাইড বাই ভিএল স্কয়ার, অর্থাৎ লোডটা যে বাসে কানেক্টেড সেই বাসের ভোল্টেজ স্কয়ার। তো এইভাবে আমরা ওয়াই লোড বের করলাম, সেটা শান্ট ইম্পিডেন্স টু গ্রাউন্ড আমরা কানেকশন দিয়ে দিব। এর ফলে এর পরের স্টেপে আমরা ওয়াই বাস ক্যালকুলেশন করতে হবে, ওয়াই বাস ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমার ওয়াই ওয়ান টু ওয়াই টু থ্রি বা যে কোনো ওয়াই ভ্যালু লাগতে পারে। তো এই জন্য ওয়াই বাস ক্যালকুলেশন করবো। এখন ওয়াই বাস কোনো কোনো সময় দেখা যেতে পারে যে আমার মেশিনের থেকে ওয়াই বাস বেশি হয়ে গেল। এর আগেও আমরা একটা এক্সাম্পল দেখছি, ওয়াই বাস 3/3 ছিল, আমরা 2/2 করে নিচ্ছিলাম। তো এই জন্য আমাকে কর্ন রিডাকশন করতে হবে, কারণ কর্ন রিডাকশন করে আমাকে যতগুলো মেশিন তত অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তারপর ফাইনাল স্টেজে আমরা পি, এখানে পি এর আমরা এই যে পি এর আমরা যে ইকুয়েশনটা দেখলাম এটা আমরা ইউজ করবো। পি আমরা এইখান থেকে বের করবো, এটা নর্মাল পাওয়ার সিস্টেমের একটা ইকুয়েশন, সেখান থেকে আমরা পি এর একটা ইকুয়েশন বের করবো। তো এটা ছিল আমার 5টা স্টেপসে আমরা ম্যাথ গুলো করতে পারবো। তো আমরা যদি এখন ম্যাথ দেখি, অর্থাৎ এক্সাম্পল 16.9 গ্রেঞ্জারের। তো এখানে আমরা দেখতেছি একটা সিস্টেম আছে যেখানে 2টা জেনারেটর এবং আরেকটা ইনফিনিট বাস আছে। তার মানে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 3 মেশিন প্রবলেম। তো যেহেতু এটা 3 মেশিন প্রবলেম, তাহলে এটা অবশ্যই আগের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন পি ম্যাক্স সাইন ডেল্টা দিয়ে হবে না। তো এখানে আমার নিউ ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অর্থাৎ মাল্টিমেশিন স্ট্যাবিলিটি স্টাডিজ এর প্রসেস ইউজ করতে হবে। তো এখানে দেখি এখানে কি আছে, জেনারেটর 1 আছে, এরপর 1 নাম্বার, এটাকে বলতেছে 1 নাম্বার বাস। আচ্ছা, তো জেনারেটর 2 এর এই পাশে এটাকে বলতেছে 2 নাম্বার বাস, এটা হচ্ছে 4 নাম্বার বাস, এটা 3 নাম্বার বাস, এটা হচ্ছে 5 নাম্বার বাস। তো 5 বাসের একটা সিস্টেম। তো সেই 5 বাসের যে ডাটাগুলো দেওয়া আছে, তো কি কি ডাটা দেওয়া আছে, ট্রান্সফরমারের ইন্টারনাল রিঅ্যাকট্যান্স গুলো দেওয়া আছে, লাইনের ইম্পিডেন্স গুলো দেওয়া আছে, এরপর শান্ট ইম্পিডেন্স অফ লাইন,
শান্ট ইম্পিডেন্স অফ লাইন দেওয়া আছে লাইনগুলো। এরপরে নিচের দিকে আমরা গেলে দেখি আরেকটা টেবিলে 5টা যে বাস আছে প্রত্যেকটা বাসের ভোল্টেজ দেওয়া আছে। এখন এখানে লক্ষ্য করার বিষয় যে আমার লাগবে কিন্তু E1 প্রাইম, E2 প্রাইম, E3 প্রাইম, অর্থাৎ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ লাগবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু টার্মিনাল ভোল্টেজ, এটা মাস্ট মনে রাখতে হবে। এখানে যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু টার্মিনাল ভোল্টেজ। তো টার্মিনাল ভোল্টেজ থেকে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল অফ স্টেপ 1 এ যেটা ছিল সেটা ইউজ বের করতে হবে। প্রত্যেক বাসের জেনারেশন কত আর লোড কত সেই পি আর জে কিউ এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা দেখি এইখানে আমার ফার্স্টে যে কাজ করা লাগবে সেটা কি E1 প্রাইম আর E2 প্রাইম বের করা লাগবে। এই যে জেনারেটরে এই 1 নাম্বার স্টেপসটা দেখি, এই যে 1 নাম্বার পয়েন্টের ভোল্টেজটা কিন্তু জানা আছে, কিন্তু এর আগে কিন্তু আমার একটা ইন্টারনাল জেনারেটেড যে ভোল্টেজ ছিল E1 প্রাইম, এর সাথে কিন্তু একটা ইন্টারনাল রিঅ্যাকট্যান্স JXD প্রাইম সেটা কিন্তু অ্যাড ছিল। তারপর এখানে 1 নাম্বার বাসের ভোল্টেজটা দেওয়া আছে। তো আমার এখানে E1 প্রাইম বের করতে হবে। তো E1 প্রাইম আমরা কিভাবে বের করতে পারি? তো E1 প্রাইম বের করতে হলে এই যে এই 1 নাম্বার বাসের কিন্তু পাওয়ারটা জানা আছে, কমপ্লেক্স পাওয়ার এস জানা আছে। তো সেই এস থেকে আমরা কিন্তু VI স্টার এইখান থেকে আই এর ভ্যালুটা বের করতে পারি, যে ওই 1 নাম্বার বাসে কি পরিমাণ কারেন্ট ইনজেক্ট হচ্ছে সেটা আমরা বের করতে পারি এস স্টার বাই ভি স্টার এই ফর্মুলা। এরপর যেহেতু কারেন্টটা বের হয়ে গেছে, তো এখানে আমরা নর্মাল KVL ইউজ করে E1 প্রাইমটা বের করতে পারি। তো এটা ছিল আমার ফার্স্ট স্টেপের ক্যালকুলেশন গুলো। তো এখানে আমরা যদি দেখি এখানে নিচেই দেওয়া আছে যেটা ইন্টারনাল ইম্পিডেন্স কত, যে 0.067, ঠিকভাবে জেনারেটর 2 এরটাও দেওয়া আছে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে E1 প্রাইম E2 প্রাইম বের করা। তো E1 প্রাইম বের করতে হলে আমরা যা দেখলাম এই যে ফার্স্ট স্টেপে আই বের করছে কমপ্লেক্স পাওয়ার এর ইকুয়েশন থেকে। এই যে কমপ্লেক্স পাওয়ার ইকুয়েশন যেটা বলছিলাম এস স্টার বাই ভি স্টার, এটা হচ্ছে আই। ইনজেক্টেড কারেন্ট পাওয়া গেল। এবার এই যে ইনজেক্টেড কারেন্ট 1 এর জন্য বের করছে, ইনজেক্টেড কারেন্ট 2 এর জন্য বের করছে। বের করার পর এইখানে জাস্ট কেভিএল ইউজ করে E1 প্রাইম আর E2 প্রাইম বের করছে। এখানে জাস্ট নরমাল কেভিএল ইউজ করা হয়েছে, কারেন্ট জানি, টার্মিনাল ভোল্টেজ জানি, কেভিএল ইউজ করে আমার E1 প্রাইম আর E2 প্রাইম চলে আসছে। তো এখানে আমরা যদি দেখি আচ্ছা এখানে E1 প্রাইম আর E2 প্রাইম বের করলাম, আর E3 প্রাইম কিন্তু ডাইরেক্ট জানা, কারণ সেটা ইনফিনিট বাদ যেহেতু সেটা হচ্ছে 1 অ্যাঙ্গেল 0। ওকে, তো আমার এরপরে আমরা যে সেকেন্ড স্টেপ ছিল সেই সেকেন্ড স্টেপে কিন্তু আমার লোডের যে ইম্পিডেন্স শান্ট ইম্পিডেন্স সেটা ক্যালকুলেশন করতে হবে। তো লোডের শান্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করার ফর্মুলা ছিল এরকম, YL4 হবে S4 ডিভাইড বাই V4 এর মডুলাস স্কয়ার, S4 এর আগের হবে একটা কনজুগেট। তো S4টা যদি দেখি, তো এই যে এখানে আমরা S4টা দেখতেছি 4 নাম্বার বাস, 4 নাম্বার বাসে পাওয়ারটা হচ্ছে লোড পাওয়ার হচ্ছে 1 প্লাস জে 0.44 এবং তার ভোল্টেজটাও জানা আছে। তো এই দুটো ডাটা ইউজ করে এই যে আমরা YL4 বের করে নিলাম, সিমিলারলি YL5 বের করলাম। তো এটা ছিল সেকেন্ড স্টেপ, শান্ট ইম্পিডেন্স বের করা। এরপরে ওই যে এখানে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকানো হয়েছে। তো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা কিভাবে আঁকানো হয়েছে দেখ, এখানে E1 প্রাইম ছিল, এরপর হচ্ছে ইন্টারনাল জেনারেটেড অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো এখানে আমার প্রথম যে ওয়াই বাসের জন্য আমার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা অঙ্কন করা হয়েছে। তো এখানে E1 প্রাইম ছিল, এখানে ছিল ইন্টারনাল রিঅ্যাকট্যান্স সরি, আর এটা ছিল ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স, এটা ছিল লাইনের ইম্পিডেন্স গুলো যেগুলো ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো ভ্যালু ইউজ, এখানে যে ডাবল লাইন আছে সেম ইম্পিডেন্সের। এরপর এখানে E5, আচ্ছা এখানে ছিল E2 প্রাইম সেকেন্ড মেশিন, আর এখানে ছিল দুইটা, একটা হচ্ছে ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স, একটা হচ্ছে জেনারেটর রিঅ্যাকট্যান্স। তো এখানে কিন্তু আমি কি আঁকাইনি, আমি কিন্তু এখনো YL4 YL5 আঁকাইনি। আচ্ছা, তো এখন আমার কাজ হচ্ছে YL4 YL5 আঁকানো, এবং সাথে সাথে এই যে এইখানে কিন্তু আমার লাইনের শান্ট ইম্পিডেন্স, লাইনের এই যে শান্ট ইম্পিডেন্স গুলো যেটা ছিল সেগুলো আমাকে আঁকাইতে হবে। লাইনের শান্ট ইম্পিডেন্স গুলোর ক্ষেত্রে কি করে, আমার এই যে 0.08 আছে এটাকে 0.041 অর্থাৎ y/2 করে এই ইম্পিডেন্সটা গ্রাউন্ড পর্যন্ত বসাই দিতে হবে, লাইন 3 এর জন্য আলাদাভাবে, লাইন 4 এর জন্য আলাদাভাবে। সিমিলার কেসে 0. এই যে এর অর্ধেক 0.049 এটা লাইন 3 তে বসাইতে হবে, লাইন 5 তে বসাইতে হবে টু গ্রাউন্ড। তো এইটুকু কাজ করার পর আমার পরের ডায়াগ্রাম যেটা আসতেছে সেটা হচ্ছে
এই যে এরকম, এটা হচ্ছে ফাইনাল রিঅ্যাকশন ডায়াগ্রাম। তো এখানে দেখেন এগুলো তো আগের মতো বললাম, এই যে এখানে 4 নাম্বার বাসে YL4 ছিল, সেইটাকে YL4 আকারে লিখলাম আসলে। এখানে এগুলো আছে Z ফর্মে, আর এটা Y ফর্মে অর্থাৎ অ্যাডমিটেন্স ফর্মে লিখছি। তো YL4 আছে গ্রাউন্ড পর্যন্ত, এখানে 5 নাম্বার বাসে YL5 আছে গ্রাউন্ড পর্যন্ত। আর এখানে শান্ট ইম্পিডেন্স গুলো হিসাব করে আমরা বসাইছি, যেমন লাইন এই যে 3 তে 0.013, আর লাইন 5 আছে 0.013, অর্থাৎ এটা 0.226 যে ছিল সেটাকে দুই ভাগ করে দুই লাইন বসানো হয়েছে। সিমিলারলি এইগুলো বসানো হয়েছে। এইগুলো সব বসানোর পরে ফাইনাল রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আসছে এরকম। এই ফাইনাল রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকানো মাস্ট, কারণ এখানে আমার ওয়াই বাসটা লাগবে। তো ওয়াই বাস জেনারেটরের জন্য এই ডায়াগ্রামটা থাকলে সুবিধা হয়। তো এই ডায়াগ্রাম যদি বোঝা যায়, তো এই ডায়াগ্রামের আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে আমার যদি মেইন আমার সার্কিটটা মেইন যে পাওয়ার সিস্টেমটা দেখি, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে 1 নাম্বার বাস কিন্তু টার্মিনালে আছে, ইন্টারনালের আগে কিন্তু নাই। কিন্তু আমরা তো জানি যে আমরা যে ওয়াই বাস ম্যাট্রিক্স ইউজ করি বা সব জায়গায় কিন্তু আমরা ক্যালকুলেশন করি টার্মিনাল ইন্টারনাল জেনারেটেড অ্যাঙ্গেল থেকে। সেই জন্য আমার বাসটা কিন্তু এখানে শিফট করা হয়েছে, 1 নাম্বার বাস এখানে শিফট করা হয়েছে, আর 2 নাম্বার বাস এই যে এখানে শিফট করা হয়েছে। যেখানে আমার ম্যাথে ছিল এইখানে 2 নাম্বার বাস, বা এইখানে 1 নাম্বার বাস ছিল, আমরা 1 নাম্বার বাসটা এখানে শিফট করা হয়েছে। কারণ আমার লাগবে ইম্পিডেন্স গুলা বা অ্যাডমিটেন্স গুলো লাগবে একেবারে প্রান্ত থেকে, মেশিনের প্রান্ত থেকে লাগবে, অর্থাৎ এইটা সহ লাগবে। সেই জন্য আমরা বাসটাকে শিফট করে এখানে 1 নাম্বার বাস, এখানে 2 নাম্বার বাস দেওয়া হয়েছে। তো এরপর আমার কাজ হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্সটা লেখা। আচ্ছা, তো ওয়াই বাস ম্যাট্রিক্স যেহেতু এখানে 5টা বাস আছে, তো আমার ওয়াই বাস ম্যাট্রিক্স হবে 5/5। তো 5/5 হইলে আমরা প্রথমে যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো ক্যালকুলেশন করি, যেমন ওয়ান এর সাথে কয়টা রিঅ্যাকটেন্স আছে, ওয়ানের সাথে এই যে দুইটা সিরিজ রিঅ্যাকটেন্স আছে, অর্থাৎ 1/দিস দুইটার যোগফল হবে Y11। এই যে আমরা এখানে ক্যালকুলেশন করছি, এই যে এইটা হচ্ছে Y1। সিমিলারলি যদি Y22 দেখি, এই যে 2 নাম্বার বাস, এখানে 2 নাম্বার বাসের সাথে সিরিজে দুইটা রিঅ্যাকটেন্স আছে, তাহলে এটার আমরা যেহেতু অ্যাডমিটেন্স বের করতেছি, তাহলে এই যে এই দুইটা সিরিজ যোগ করে আমরা ইনভার্স করে দিলে আমরা Y22 পাবো। এবার আসি Y33। তো Y33 এর জন্য আমার কি করতে হবে, যত অ্যাডমিটেন্স দেখা যাচ্ছে সবাইকে যোগ করতে হবে। তাহলে যে Y33 এর সাথে এখানে একটা ইম্পিডেন্স আছে, তাহলে এটাকে ইনভার্স করতে হবে। সিমিলারলি এইখানে দুইটা ইম্পিডেন্স আছে, দুইটা লাইন ইম্পিডেন্স আছে, তাদেরকে ইনভার্স করতে হবে। আর এইখানে কিন্তু আমার ডাইরেক্টলি এগুলো কিন্তু অ্যাডমিটেন্স ফর্ম, এগুলো কি ওয়াই ফর্ম। এগুলো যেগুলো দেখছি সেগুলো কিন্তু ওয়াই ফর্মে আছে, তো ওগুলোকে ইনভার্স করার দরকার নাই, ওগুলোকে জাস্ট যোগ করে দেবো। সো আমরা Y33 যদি দেখি, এই যে দুইটা লাইনের জন্য এটা ইম্পিডেন্স উল্টানো হইলো, এখানে আরেকটা লাইনের জন্য, আর এগুলো হচ্ছে অ্যাডমিটেন্স গুলো, অর্থাৎ শান্ট অ্যাডমিটেন্স যেগুলো ছিল, তাহলে Y33 আসলো এরকম। এরপর Y44 এর জন্য সিমিলার, এখানে একটা লাইন, আরেকটা লাইন এর ইম্পিডেন্স, আরেকটা লাইনের ইম্পিডেন্স, এগুলো হচ্ছে শান্ট ইম্পিডেন্স, লাইন থেকে আসছে। আর এই যে YL4 ছিল আরেকটা জিনিস, সেটা কিন্তু অ্যাডমিটেন্স ফর্মে ছিল। এই যে আমরা যদি দেখি, এই যে এখানে কিন্তু এই দুইটা ছিল অ্যাডমিটেন্স ফর্মে, ওয়াই ফর্মে, আর YL4 যেটা আমরা ক্যালকুলেশন করছি সেকেন্ড স্টেপে, সেটা ছিল। তো এইগুলো সব যোগ করে আমার Y44 পাওয়া গেল। তো সিমিলারলি এখানে আমরা Y55 হিসাব করছি, তো Y55 হিসাব করার পর এটা আসছে এরকম, এখানে YL5 কে যোগ করা হয়েছে। তো এরপর আমার যে নর্মাল কাজ সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট হয়ে গেছে। এরপর হচ্ছে নন ডায়াগোনাল এলিমেন্ট, যেমন Y43 যদি বলি, এটা বের করা ইজি, এটা নর্মাল নিয়ম যে -1 ডিভাইড বাই দিস ইম্পিডেন্স। আবার এখানে যদি আমরা বলি Y12 কত, Y1 আর 2 এর মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন নাই, তার ফলে Y12 কিন্তু এখানে 0। তো এইভাবে আমার যদি ওয়াই বাস ম্যাট্রিক্সটা হিসাব করা হয় 5/5, সেটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটা বের করলে আসবে হচ্ছে এইটা, এই ম্যাট্রিক্সটা। এখানে আমরা জাস্ট ডায়াগোনাল গুলো দেখাইছি, ওখানে Y12 ছিল 0। সিমিলার Y13 যদি দেখেন, যে Y13 1 আর 3 এর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, তাহলে এটা 0 আসবে। তো এগুলো নর্মাল ক্যালকুলেশন করে আমরা এই 5 বাস ম্যাট্রিক্স গঠন করতে পারি। 5/5 একটা ওয়াই বাস ম্যাট্রিক্স গঠন করব। এখন আমার এর পরের স্টেপে কিন্তু ছিল ক্রন রিডাকশন। ক্রন রিডাকশন আমরা কেন করবো, ক্রন রিডাকশন করবো কারণ আমার এটা ছিল 3/3, মানে 3টা বাস ছিল, তিনটা মেশিন ছিল। তো 3টা মেশিন থাকলে এইটার আমার সূত্র ইউজ করতে হলে এখানে আমার লাগবে 3/3 ম্যাট্রিক্স।
নইলে অ্যান্সার ভুল আসবে, কারণ এই যে এখানে আমরা যদি দেখি y120 আছে, y130 আছে, তাহলে টোটাল পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনে যদি আমি এগুলো বসাই, দেখবেন পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের ইকুয়েশন 0 আসে। তো এটা তো হওয়া পসিবল না, সেই জন্য আমার দেখতে হবে এটাকে 3/3 ম্যাট্রিক্স বানাইতে হবে। তো 3/3 ম্যাট্রিক্স বানাইতে হলে কন রিডাকশন করবো প্রথমে এই রোটাকে, 5 নাম্বার রো 5 নাম্বার কলম থেকে কন রিডাকশন করবো, করার পর যেটা আসবে সেইটাকে আবারও কন রিডাকশন করতে হবে 4 নাম্বার রো 4 নাম্বার কলম। তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেইটা হচ্ছে এইটা। এই যে কন রিডাকশন করার পর স্টেপ 4 যেটা আসছে সেটা দেখতে এরকম হবে। এইটা হচ্ছে আমার ফাইনাল ম্যাট্রিক্স। এরপরে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বের করতে পারি। তো এর পরের কাজ যেটা ছিল স্টেপ 5, সেটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ ইকুয়েশন লেখা। সরি, তো পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন আমরা লিখতে চাই, যদি PE2 লিখতে চাইছে, প্রত্যেকটা মেশিনের জন্য আলাদাভাবে লিখতে হবে, PE1 PE2 PE, আসলে ইনফিনিট বাসের জন্য লেখার দরকার নেই। তো আমরা দেখতে পাচ্ছি এই টার্মটা কিন্তু এই টার্মটা কিন্তু এখান থেকে আসছে, এই যে E2 স্কোয়ার G2, এটা হচ্ছে রেডিয়াল পার্ট করলে আপনারা সহজে পেয়ে যাবেন। আর এরপর হচ্ছে এই যে এই টার্মটা কিন্তু এটা E2 প্রাইম, E2 প্রাইমের মডুলাস, E3 এর মডুলাস, Y23, তারপর বাকিটা হিসাব করা হয়েছে। তো আর এই টার্মটা কেন তারা লেখে নাই, এই টার্মটা লেখে নাই কারণ হচ্ছে Y21 যদি আমরা দেখি, আমরা Y21 যদি দেখি, এই যে এই ম্যাট্রিক্সে Y21টা দেখেন, Y21টা কিন্তু 0। তো ওইটা আসলে Y21 বসানোর পর আসলে এটা টার্মটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এই যে এখানে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনে যদি আমরা সব ডাটা বসাই, তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। এই যে এই ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা ফার্স্ট স্টেপে বের করছি, এগুলা বের করেছি, ওয়াই বাস থেকে এগুলো দেখতে হবে, ওয়াই বাস থেকে এগুলো দেখতে হবে। এই যে ওয়াই টু থ্রিটা কত হয়, ওয়াই টু থ্রিটা যদি আমরা দেখি, ওয়াই টু থ্রি এই যে এটা আসছে 5.16, 19.75। তো এই জিনিসটা এখানে ইউজ করছে যে 5.16, এবং এটার অ্যাঙ্গেল θ23 এখানে চলে আসছে। তো এইভাবে আমরা মাল্টি মেশিন স্ট্যাবিলিটির ক্ষেত্রে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ প্রত্যেকটা আলাদা আলাদা বাস মেশিনের জন্য আমরা বের করতে পারি। তো সেখান থেকে আমরা চাইলে সুইং ইকুয়েশন বের করতে পারি, এখানে তেমন কিছু আর নাই। এখানে জাস্ট একটু দেখতে হবে এই জিনিসটা, এই যে এখানে পিএমটা পিএমটা কিন্তু মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে। তো পিএমটা এই যে এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট মেশিনের জন্য পিএমটা কত, এই যে এখানে পিটা 0 আসছিল, পিএমটা হচ্ছে 3.5, এই মেশিনের জন্য 3.5, এই মেশিনের জন্য 1.85। তাহলে আমরা যদি এখানে দেখি, এই যে এখানে কিন্তু দেওয়া ছিল, এটা কিন্তু প্রিফল কন্ডিশন। তো প্রিফল কন্ডিশনে ফার্স্ট মেশিনের জন্য এই যে রিয়াল পাওয়ার দেওয়া ছিল 3.5। আমরা তো জানি যে নর্মাল কন্ডিশনে কি হয়, PM = P, ফলে এটা ছিল ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটাই আসলে মেকানিক্যাল পাওয়ার, এবং আমরা অ্যাজাম্পশনে বলেছি মেকানিক্যাল পাওয়ার কনস্ট্যান্ট থাকবে। তাহলে 3.5 হবে প্রথম বাসের মেকানিক্যাল পাওয়ার ডিফল্টে, এবং যেটা কনস্ট্যান্ট থাকে, এবং দ্বিতীয় বাসের ক্ষেত্রে, দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে 1.85। তো এটা ছিল আমার ডিফল্ট কন্ডিশনে সুইং ইকুয়েশন অথবা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ জেনারেশন। তো এর পরের ম্যাথ যেটা আছে 16.10, এখানে বলা হয়েছে একটা কথা, ম্যাথটা যদি দেখি, এখানে বলা হয়েছে যে আমার ফল্টেড লাইন যেটা আছে, অর্থাৎ এখানে 3 ফেজ ফল্ট হয়েছে এবং সেটা ক্লিয়ার করে ফেলা হয়েছে, সুইং ইকুয়েশন পোস্ট ফল্টেড করতে হবে। আচ্ছা, ফল্ট কোথায় আছে, ফল্ট হচ্ছে লাইন 4-5 এ। তো লাইন 4-5 এ ফল্ট হইলে আমরা কি কি করতে পারি। আচ্ছা, তো লাইন 4-5 এ যদি ফল্ট হয়, আচ্ছা আমরা যদি মেইন ডায়াগ্রামটা দেখি, এই যে এখানে লাইন 4-5 এ ফল্ট হচ্ছে, লাইন 4-5 এ ফল্ট হইলো, তারপর এই লাইনটা নাই করে দেওয়া হয়েছে। তার মানে আমার পোস্ট ফল্টে একটাই ডিফারেন্স, এই লাইনটা নাই। তারপর এখানে যে ইম্পিডেন্স ছিল, Z45 ইম্পিডেন্স ছিল, সেই Z45 এর ইফেক্টটা নাই হয়ে গেছে। তো এর জন্য কি হবে, এর জন্য কিন্তু আবার ইন্টারনাল অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমার ফার্স্ট স্টেপে E1 প্রাইম E2 প্রাইম বের করছি, সেই E1 প্রাইম E2 প্রাইম কিন্তু একই থাকবে, কারণ এটা আমরা অ্যাজাম্পশনে বলে নিয়েছি যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ সেম থাকে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এখানে চেঞ্জ হবে আসলে মেইনলি ওয়াই বাস। এই ওয়াই বাসে কি কি চেঞ্জ হবে সেইগুলো যদি আমি অ্যাকাউন্ট করতে পারি, তাহলে আমার অ্যান্সারটা বের করা যাবে। আচ্ছা, ওয়াই বাসে কি কি চেঞ্জ হবে, তো ওয়াই বাসে মেইনলি চেঞ্জ হবে হচ্ছে, আচ্ছা দেখি কি হয়েছে, এখানে Z45 আউট হয়ে গেছে। তো
তো লাইন 4-5 যদি আউট হয়ে যায়, এক নম্বর কথা 4-5 এর ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স আউট হয়ে যাবে, 4-5 এর অ্যাডমিটেন্স আউট হবে। কই থেকে আউট হবে? এই যে আমরা y44 যখন ক্যালকুলেশন করছিলাম, অর্থাৎ আমরা যখন ক্যালকুলেশন করছিলাম, এক নম্বর কথা হচ্ছে আমরা y44 যখন ক্যালকুলেশন করছিলাম তখন কিন্তু লাইন 4-5 এর ডাটাটাও তার মধ্যে ইনক্লুড করছিলাম, তাহলে y44 থেকে এটা বাদ দিতে হবে। সিমিলারলি y55 ডায়াগোনাল এলিমেন্ট অফ বাস 5, সেটাতেও আমরা এইটা ক্যালকুলেশনে আনছিলাম, এই লাইনটা, তো সেই লাইনটা বাদ দিতে হবে। এরপর সেকেন্ড আরেকটা কাজ কি করতে হবে, এই যে y4 আর 5 লাইনের যে শান্ট ইম্পিডেন্স ছিল সেগুলোকেও কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ শান্ট ইম্পিডেন্স অফ লাইন 4 ও বাদ দিতে হবে। শান্ট অ্যাডমিটেন্স অফ লাইন 4 আর 5 এটাও কিন্তু আমার মাইনাস করতে হবে, কারণ ওইটাও আমার ক্যালকুলেশন মধ্যে ছিল। এবং থার্ড আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে y45 কিন্তু 0 হয়ে যাবে, y45 বা y54 এটা কিন্তু 0 হয়ে যাবে এখন, যেহেতু y4 আর 5 এর মধ্যে কোনো কানেকশনই নাই, তো এই তিনটা আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওয়াই বাসে, তাহলে আমরা নতুন ওয়াই বাস ম্যাট্রিক্সটা পাবো। তো এইটা আমার প্রিফল্ট 5x5 ম্যাট্রিক্স। তো এখানে চেঞ্জ কোথায় হবে, এই যে y45 এই এলিমেন্ট এবং y54 এই এলিমেন্টগুলো 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ এই লাইনটা যেহেতু নাই হয়ে গেছে। আচ্ছা, সাথে y44 এইটা কি হবে, এই টার্ম থেকে, এবং y55 এই টার্ম থেকে বিয়োগ যাবে y/2, অর্থাৎ সার অ্যাডমিটেন্স যেটা ছিল সেটা, এবং y45 যেটা আমরা অ্যাকাউন্ট করেছিলাম y44 এর ক্যালকুলেশন, সেটা সিমিলার এখান থেকে বিয়োগ যাবে y22 মাইনাস y4। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পারি যে এই যে আমরা যখন ফার্স্ট একটা ক্যালকুলেশন করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পারি। তো এই যে এটার ক্ষেত্রে এই এখানে দেখেন y44, তো y44 এ আমরা যে টার্মগুলো ঢুকাইছিলাম সেখান থেকে আমাকে বাদ দিতে হবে 4-5 লাইনটা। তো 4-5 লাইনটা কি ছিল, এই যে 4-5 লাইনটা ছিল 0 পয়েন্ট, এই যে 4-5 লাইনে এই যে এই টার্মটা বাদ দিতে হবে। তো 4-5 লাইনে কি ছিল, এই যে এই টার্মটা কিন্তু বিয়োগ দিতে হবে, 0.018 বিয়োগ দিতে হবে, এবং সাথে এই যে শান্ট অ্যাডমিটেন্স গুলো ছিল এইগুলোও কিন্তু বাদ দিতে হবে। এই যে এইখানে একটা ছিল 4-5 লাইনের জন্য, সেটা বাদ দিতে হবে। সেটা যদি আমরা এখান থেকে দেখি, এই যে 4-5 লাইনের জন্য কি ছিল, এই যে 0.113 জে y/2, 0.113 জে। তাহলে আমার যে পরিবর্তিত y44 প্রাইম হবে সেইটা হবে আসলে এই যে এখান থেকে আমরা এই টার্মটা নাই করে দেব এবং এই টার্মটা নাই করে দেব। সিমিলারলি y55 থেকে এই টার্মটা নাই করে দিলাম এবং এই টার্মটা নাই করে দিলাম, মানে লাইন 4 আর 5 এর জন্য যে শার্ট অ্যাডমিটেন্স y/2 সেটা বিয়োগ করলাম। এরপর সেকেন্ড হচ্ছে লাইন 4-5 এ যে ইম্পিডেন্স ছিল সেটার অ্যাডমিটেন্সটা বিয়োগ করব। তো এরপর আমরা y44 প্রাইম এবং y5 প্রাইমের নতুন ভ্যালু পাবো, যেটা হচ্ছে পোস্ট ফল কন্ডিশনে। তো এইগুলো ইউজ করে আমার যে ওয়াই বাস ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেইটা হবে এই যে এটাকে আমরা বলতেছি পোস্ট ফল। এটাকে যদি আমরা প্রি ফল্টের সাথে তুলনা করে দেখি তাহলে সব দেখবো যে সব ডাটা সেম আছে, এইগুলো 0 হয়ে গেছে y4554, এবং এই দুটা ডাটা একটু কমে গেছে। এটা কি হয়েছে, ওই দুটা টার্ম বিয়োগ করার ফলে যা আসে তাই। তো এটা ছিল 5/5। তো এটাকে সিমিলার আমাকে ক্রন রিডাকশন করতে হবে। তো এই যে এখানে আমরা প্রথমে 5 নাম্বার বাস এবং 5 নাম্বার কলামকে ক্রন রিডাকশন করে পাইলাম এটা হচ্ছে 4/4। এরপর এইটাকে আবার ক্রন রিডাকশন করা হয়েছে, সেই ক্রন রিডাকশন করে আমরা পাওয়া গেছে এই ম্যাট্রিক্সটা। এটা কি 3/3 ম্যাট্রিক্স, এবং এটা কখন পোস্ট ফল কন্ডিশনে। তো পোস্ট ফল কন্ডিশনে আমরা সেম ইকুয়েশনগুলো জাস্ট অ্যাডমিটেন্সের ভ্যালুগুলো চেঞ্জ করে দেব, তাহলে আমার নতুন সুইং ইকুয়েশন চলে আসবে। এই যে আমরা যদি পোস্ট ফল কন্ডিশনের হিসাবটা দেখি, তাহলে এই যে পোস্ট ফল কন্ডিশনে কি করা হয়েছে, এই যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো কিন্তু সেম আছে। এই যে PE2 যদি দেখি এগুলো কিন্তু সেম আছে, এইটা চেঞ্জ হয়েছে, এই যে এইটা চেঞ্জ হয়েছে, যার ফলে তার অ্যাঙ্গেলটা y23 চেঞ্জ হয়েছে এবং y22 চেঞ্জ হয়েছে। তারপরে ওয়াই ম্যাট্রিক্স ছাড়া এখানে কিন্তু আর কেউ চেঞ্জ হন নাই, কারণ এগুলো তো আমরা অ্যাজাম্পশনেই বলে দিচ্ছি এগুলো কনস্ট্যান্ট থাকবে, এগুলো কনস্ট্যান্ট থাকবে। তো এইভাবে আমরা এরপর সুইং ইকুয়েশনটাও বের করা যায়। তো পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দিয়ে এখানে মেকানিক্যাল পাওয়ারটাও কিন্তু কনস্ট্যান্ট ধরা হয়েছে অ্যাজাম্পশন অনুসারে। তো এটাই ছিল আমার
ফাইনাল ভিডিও যেখানে আমরা মাল্টি মেশিন স্টেবিলিটি স্টাডির দুইটা ম্যাথ দেখেছি এবং এটার প্রসেসটা দেখছি।